ডাটা ভ্যালিডেশনের কতদূর এই ডাটা ভ্যালিডেশন করেছিলাম আমরা আগের দিন, ঠিক আছে। তো ডাটা ভ্যালিডেশনের কী হয়েছিল, মানে কোন জায়গায় সমস্যা না কি? ডাটা ভ্যালিডেশন তো অনেক রকম দেখিয়েছিলাম। ডাটা ভ্যালিডেশন আমরা নাম্বারের উপর দিতে পারি, অক্ষরের উপরে দিতে পারি, ঠিক আছে, অনেক রকমভাবে ডেটের উপর বিভিন্ন রকমভাবে ডাটা ভ্যালিডেশন দিতে পারি। তো ডাটা ভ্যালিডেশন দিতে গেলে আমাকে প্রথমত একটা এক্সেল শিট নিতে হবে। একটা এক্সেলের এক্সাম্পল আমি একটা নিয়ে নিলাম, ঠিক আছে। ধরে নাও তুমি এক্সেলে কোনো একটা শিটে কাজ করেছো, এই যে মার্কসগুলো এন্ট্রি করছো তুমি এইখানে ডাটা ভ্যালিডেশন সেট করছো, ঠিক আছে। এটা তো নাম্বারের উপর ভ্যালিডেশন সেট করবা। তাহলে এখানে আমি একটা দেখি ভ্যালিডেশন আছে কিনা। আমি এখানে 1000 করে দিলাম। এই যে ভ্যালিডেশন দিচ্ছে, কি দিচ্ছে, যে দ্য মার্কস বিটুইন 0 to 100, তাই তো। তো এটা কেন দিচ্ছে, কারণ এখানে ভ্যালিডেশন সেট করা আছে। সেই ভ্যালিডেশনটা কী করে সেট করতে হবে, যতটার উপর ভ্যালিডেশন দেবে ততটা সেলকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর তুমি এতটা সিলেক্ট করলে, ধরো 20 পর্যন্ত সিলেক্ট করলাম। আমাদের ডাটা ট্যাবে যেতে হবে, ডাটা ট্যাবের ভিতর থেকে ডাটা ভ্যালিডেশন বলে অপশানে যেতে হবে। এইখানে ক্লিক করলে এইখানে গিয়ে ভ্যালিডেশনটা সেট করা আছে, দেখো সেটিংসের ভিতরে এখানে নাম্বার অ্যালাউ করা আছে, ঠিক আছে। আচ্ছা, ডাটা বিটুইন চুজ করা আছে, বিটুইনের জায়গায় নট বিটুইন এগুলো চুজ করতে পারো। বিটুইন মানে দুটো সংখ্যার মাঝে হতে হবে, রেঞ্জের মধ্যে হতে হবে। মিনিমাম 0 এবং ম্যাক্সিমাম কত করা আছে, 100 করা আছে। তাহলে এই ভ্যালিডেশনটা প্রথমে দেওয়া থাকে না, প্রথমে কি থাকে, প্রথমে এনি ভ্যালু, অর্থাৎ এক্সেলের সেলে তুমি অক্ষরও টিপতে পারো, নাম্বারও টিপতে পারো, যা খুশি ইনপুট করতে পারো, এইরকম একটা সিস্টেম থাকে, তাই না। কিন্তু এখানে ভ্যালিডেশন যখনই দেবে তখন তুমি শুধুমাত্র এইগুলো এন্ট্রি করতে পারবে যেটা তুমি এখানে সেট করবে। তাহলে এখানে নাম্বার সেট করা ছিল। আরেকটা ছিল ইনপুট মেসেজ আর ইরর অ্যালার্ট। আমরা ইনপুট মেসেজটা দিতে মানা করেছি, কেন ইনপুট মেসেজ যখনই দেবে তখনই বারবার ওই সেল সিলেক্ট করলেই মেসেজটা শো করবে, দেখতে ভালো লাগে না অতটা, কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তাহলে ইরর অ্যালার্টে গিয়ে জাস্ট আমি এখানে মেসেজ দিয়ে দিলাম, টাইটেল বারের নাম দিলাম ROICTC এবং ইরর মেসেজের মধ্যে লিখলাম এন্টার মার্কস বিটুইন 0 to 100। অর্থাৎ ভুল করলে এই মেসেজটা দেখাবে, ঠিক করলে মেসেজ দেখাবে না কিন্তু, ঠিক আছে। ইউজার যখনই ভুল করবে তখনই এই মেসেজটা দেখাবে। ওকে, তাহলে এই ভ্যালিডেশন দেওয়া আছে। ভ্যালিডেশন তুলে দিতে চাইলে কি করবে, এখানে গিয়ে সেটিংসের মধ্যে গিয়ে ক্লিয়ার অল, তাহলে ভ্যালিডেশনটা উঠে যাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে মেসেজ দিবে, লিখতে পারবা। ওটা হচ্ছে আমি যখন ইরর অ্যালার্টে গেলাম, এখানে স্টাইল দেওয়া আছে না, স্টপ মানে তোমাকে কোনোভাবে এন্ট্রি করতে দেবে না। এই স্টপের জায়গায় ওয়ার্নিং যদি দাও তাহলে তোমাকে মেসেজ দেবে কিন্তু ইনপুট করতে দেবে। ওয়ার্নিং দিয়ে দিল, দিয়ে তুমি ইনপুট করতে পারো, ঠিক আছে। ইনফরমেশানটাতেও তাই, তোমাকে ওয়ার্নিং দেবে কিন্তু ইনপুট করতে পারবা। ক্লিয়ার? তো এইগুলো চুজ করে দেখবে যে কোনটাতে কী হয়েছে। স্টপ করলে কোনোভাবে ইনপুট করতে দেবে না, ঠিক আছে। আগে যে ভ্যালু ছিল সেই ভ্যালুতে হয় রাখতে হবে, না হলে তোমাকে বার করে দেবে ওখান থেকে। এটা হচ্ছে ইরর অ্যালার্টের এই স্টাইল থেকে গিয়ে চেঞ্জ করতে হয়। আচ্ছা, নেক্সট আর একটা দেখিয়েছিলাম। সাপোজ তোমাকে বললাম এইখানে ফোন নাম্বার ইনপুট করতে হবে এবং সেই ফোন নাম্বারগুলো যেন 10 ডিজিটের বেশি না হয়। এইখানে আমি একটা নাম্বার ইনপুট করে দেখি, একটা যে কোনো নাম্বার র্যান্ডামলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 নিচ্ছে। 1 2 3 4 5 6 7 8 নিয়ে নিচ্ছে। আগেরটাই 10টাই ছিল। মোবাইল নাম্বার মাস্ট বি 10 ডিজিট, ঠিক আছে, 10 ডিজিটের মধ্যে হতে হবে। দেখো, ক্যান্সেল করলে আমার এটা আগের অবস্থায় ফিরে আসবে, আর রিট্রাই করলে আবার চেষ্টা করতে দেবে, ঠিক আছে। তাহলে আমি এখানে 10 ডিজিট করি। এখানে ক ডিজিট ছিল ওপরটাতে, ক্যান্সেল করে দিই। এখানে কত ডিজিট ছিল দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10। ও 10টাই ছিল, সেই কারণে নিয়েছে। 10-এর থেকে যদি একটা বাড়িয়ে দিই নিচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা কি করে করবে, এটা নাম্বার হতে পারে কিন্তু আমি এটাকে টেক্সট হিসাবে ধরবো। যে যেমন আমি যদি বলে দিই এই নাম 20টা অক্ষরের মধ্যে হতে হবে, তার থেকে বেশি অক্ষর যেন না লেখে, ঠিক আছে। তখন টেক্সটের লেন্থ বলে দিতে হয়। তো নাম্বারের ক্ষেত্রে আমি ভেবে নিলাম এটা নাম্বার ইনপুট করব কিন্তু টেক্সট হিসাবে ধরবো। তখন এখানে ডাটা ভ্যালিডেশনে গিয়ে এইখানে দেখো সেটিংসে গিয়ে টেক্সট লেন্থ চুজ করা আছে। কি চুজ করা আছে, লেন্থ, অর্থাৎ কতগুলো অক্ষর হবে। ইকুয়াল টু বলেছি কত, 10,
টেক্সটের লেন্থ যেন 10 হয়, অর্থাৎ 10টা হয়। 10-এর কম হলেও হবে না, ইকুয়াল টু 10 মানে 10টাই হতে হবে, কম হলে হবে না, বেশি হলেও হবে না। আবার তুমি যদি বলতে টেক্সট লেন্থ চুজ করেছো, ইকুয়াল টু জায়গায় বলতা যে গ্রেটার দ্যান 10, তার মানে কি 10-এর বেশি হতে হবে, 10টা অক্ষরের বেশি লিখতে হবে তোমাকে, কম লেখা যাবে না। লেস দ্যান করলে সেই রকম হবে, ঠিক আছে। তাহলে এইগুলো হিসাব করে আমাকে চুজ করতে হবে এবং মেসেজটা দিয়ে দিতে হবে এখানে, মেসেজ যেটা দেবে এরর অ্যালার্টে গিয়ে, ঠিক আছে। ওকে, তাহলে এইভাবে সেট করা আছে, এটাও দেখিয়েছিলাম। আর আরেকটা দেখিয়েছিলাম কি, এই যে কোর্সে আমি ড্রপ ডাউনে গিয়ে দেখো কোর্সের নাম বিভিন্ন রকম দেখতে পাচ্ছি, তাই না। এর মানে কি, এখানে যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। এর বাইরে তুমি যদি নিজের ইচ্ছা মতন এখানে কোনো একটা কোর্স লিখতে চাও তাহলে তোমাকে লিখতে দেবে না, এটা একটা ভ্যালিডেশন, এটাও তোমাকে লিখতে দেবে না। তাহলে কি করে তুমি সেই কোর্সের নামটা এখান থেকে চুজ করবে, বা এই এটা কি বলা হয়, কম্বো বক্স বলা হয়, ঠিক আছে। এই কম্বো বক্সটা কী করে তৈরি করবে, লিস্ট বক্স বা কম্বো বক্স আমরা বলতে পারি। তাহলে এই লিস্ট বক্সটা কী করে তৈরি করতে হয়, ড্রপ ডাউন লিস্ট কী করে তৈরি করবে, তার জন্য বলেছিলাম যে সেলে করতে চাইছো সেই সেলগুলোকে কি করবে, প্রথমত সিলেক্ট করে নেবে, যতটা সিলেক্ট করবে, ঠিক আছে। সিলেক্ট করে নাও, সিলেক্ট করে নেওয়ার পর এভাবে সিলেক্ট করে নেবে। আমি ধরে নাও এখানে 33 থেকে 40 পর্যন্ত করলাম, সিলেক্ট করলাম। ডাটা ভ্যালিডেশনে যাবে, সেটিংসের মধ্যে গিয়ে এখানে লিস্ট চুজ করবে। কি চুজ করবে, লিস্টের ভিতরে গিয়ে সোর্স, এইখানে তুমি সেই কোর্সের নামগুলো কমা কমা দিয়ে লিখে দেবে, ঠিক আছে। ম্যানুয়াল লিখতে পারো বা কোথাও যদি লেখা থাকে সেখান থেকে নিয়ে আসতেও পারো। আমার ধরনের কোথাও লেখা আছে কোর্সের নামগুলো, কোথায় লেখা আছে, ওপরে লেখা আছে দেখতে পাচ্ছ, এখান থেকে নিয়ে আসবো। কি করব, তখন এইটাতে ক্লিক করব, এইটাতে। এবার ওইখানে গিয়ে সিআইটিএ ডাবল হয়ে যাচ্ছে যে, সে হোক গা, এইখান থেকে নিলাম সিআইটিএ ডিআইটিএ, এই কটা নিলাম, এই কটা হচ্ছে কোর্স, ঠিক আছে। তাহলে এটা সিলেক্ট করে নিলাম, ওকে দিয়ে ওকে করে দাও। তাহলে ওই কোর্সগুলোই থাকবে, দেখো যে কটা নিয়েছো তুমি, তোমাকে লিখতেও হলো না, কোনো জায়গা থেকে তুলে নিয়ে আসতেও পারবে, ঠিক আছে। আর যদি লিখবো মনে করো, কমা কমা দিয়ে লিখে দেবে। ক্লিয়ার, যতটা সিলেক্ট করেছো ততটাতেই চলে আসবে। আচ্ছা, এইটা ছিল। আবার তুলে দিতে চাইছি আমি 40 পর্যন্ত মনে হয় করেছিলাম, এটা 40 পর্যন্ত। ডাটা ভ্যালিডেশনে যাব, এখানে গিয়ে ক্লিয়ার অল, ওকে। তাহলে আবার নর্মাল অবস্থাতে চলে এলো, ঠিক আছে, কোনো ভ্যালিডেশন থাকলো না। আর ডাটা ভ্যালিডেশনে কি বলেছিলাম, এনি ভ্যালু ছিল, হ্যাঁ, টেক্সট লেন্থ হয়ে গেল, কাস্টম ডেট টাইম, ডেটের ক্ষেত্রে রেঞ্জ দিয়ে করতে পারো, এগুলো অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। অ্যাপ্লাই করে করে দেখবে, ওকে। এইটাই করেছিলাম ডাটা ভ্যালিডেশন থেকে, ঠিক আছে। তাহলে ডাটা ভ্যালিডেশনের আমাদের এটা হওয়ার পরে ড্রপডাউন লিস্ট কী করে করতে হয় সেটাও লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা করব এটা হচ্ছে গোল সিক। গোল সিক, গোল মানে কি, ফুটবল খেলো তো, গোল মানে কি, গোল মানে গোল নাকি, গোল মানে হচ্ছে লক্ষ্য, টার্গেট, ওইটা হচ্ছে টার্গেট, তোমার যখন ওখানে পৌঁছাতে হবে বলটাকে, ঠিক আছে, ওটা হচ্ছে লক্ষ্য। তাহলে তোমার টার্গেটে তোমাকে পৌঁছে দেবে এই অপশানটা, কি করে পৌঁছে দেবে, একটা এক্সাম্পল না দেখলে ভালো হয় না, আমি আপাতত এক্সাম্পলটা দেখে নিই, ঠিক আছে। টার্গেট বলতে এখানে তো ফর্মুলা দেওয়া আছে, টোটালেও ফর্মুলা দেওয়া আছে। আচ্ছা, এইখানে দেখো এ নাম্বার পেয়েছে 68% নাম্বার পেয়েছে। পার্সেন্টেজটা কি করে হয়েছে, কারণ টোটাল সাবজেক্ট যতগুলো আছে তত দিয়ে টোটালকে ভাগ করে পার্সেন্টেজটা এসছে, তাই তো। এর নাম্বারটাকে 70% করতে হবে। কত পার্সেন্ট বললাম, 70% করতে হবে, এবং এই ঘরে একটা মার্কস বসাতে হবে। এখানে কত বসালে এটা 70% নাম্বার হবে বলো, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি বললাম এই ঘরে একটা মার্কস বসাবা, যে মার্কসটা বসালে অন্য কোনো মার্কস চেঞ্জ করবে না, এখানে কত বসালে এই নাম্বারটা 70%-এ আসবে, 68.43 আছে। তো এখানে যেহেতু ফর্মুলা ইউজ করা আছে, এই সেলগুলো সব লিঙ্ক আছে, ঠিক আছে, সেহেতু এটা হবে। যদি ফর্মুলা না থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে আমি তখন গোল সিক যাব, গোল সিক অপশানটা থাকে এখানে, দেখবো হোয়াট ইফ অ্যানালাইসিস বলে একটা অপশান আছে, এর ভিতরে গোল সিক আছে, এই যে, ঠিক আছে, সিনারিও ম্যানেজার আছে, আবার গোল সিকও আছে। তাহলে গোল সিক অপশানটায় গেলাম, গোল সিক অপশানে গিয়ে
এখানে এই উইন্ডোটা ফলো করো, সেট সেল, অর্থাৎ যে সেলের ভ্যালুটা চেঞ্জ হবে এই সেলের ভ্যালুটা চেঞ্জ হবে। এখানে দেখাচ্ছি সিলেক্ট হয়ে আছে, আমি অলরেডি সিলেক্ট করে রেখেছিলাম N6। ওর ভ্যালু কত করব বললাম, 70 করলাম। চেঞ্জিং সেল, অর্থাৎ কোন সেল অ্যাড্রেসটা চেঞ্জ করব, আমার চেঞ্জ হবে এই সেল অ্যাড্রেসটা F6, ঠিক আছে, এটা চেঞ্জ হবে, দিয়ে দিলাম এই সেল অ্যাড্রেসটা। এবার ওকে করলাম, দেখো, অর্থাৎ F6-এ তুমি যদি 11 নাম্বার বসাতা তাহলে এটা 70% হয়ে যেত। এটাই রাখবা না আগের অবস্থায় ফেরত আসবা, চেক করে দেখে নিলাম। 11 পেয়েও তো ফেল হয়েছে হিসাবে আমার, তো আমি চাইছি যে যাতে ফেল না করে আর একটু 75% নাম্বার করে দিই। তাহলে কি করলাম, আগের অবস্থাতে ফেরত এলাম, গিয়ে গোল্ড সিকে গেলাম, নাম্বারটা বললাম 75% নাম্বার করতে হবে, ঠিক আছে, চেঞ্জ সেল হবে ওইটা দিয়ে ওকে। তাহলে 46 এখানে যদি দেওয়া যায় তাহলে 75% নাম্বার পাবে। ওকে, তাহলে আমার টার্গেট আমাকে পৌঁছে দিল, আমাকে অত চিন্তা ভাবনা করতেই হলো না, ঠিক আছে। এগুলো কি কাজে লাগে, অনেক সময় ইএমআই ক্যালকুলেশন করতে, ইএমআই ক্যালকুলেশন বলতে যারা লোন নেয় তার কিস্তি দিতে হয়, ধরে নাও মাসে মাসে কিস্তি দিতে হয়। এবার দেখা গেল কত টাকা অ্যামাউন্ট দিলে তার কিস্তির পরিমাণ কমবে, ও বললাম এত টাইম এত টাকা দিয়ে দেবো, তাহলে আমার কিস্তিটা কতটা কমে যাবে, ঠিক আছে, বা কী হবে, আমার টার্গেটটাকে আমাকে এখানে ফলো করা যেতে পারে, এগুলো ইউজ করা হতে পারে, ঠিক আছে। আমাদের এখানে দেখে নিই ইন্টারেস্ট ক্যালকুলেশন, ইন্টারেস্টটা এটা দেখো, ইন্টারেস্ট ক্যালকুলেশনের সিট তো করেছিলাম তোমাদের আমি, মনে পড়ে, সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। সরল সুদের ফর্মুলা হচ্ছে PTR/100, মানে এটা ইন্টু এটা ইন্টু এটা বাই 100, এটা হচ্ছে সরল সুদ, ঠিক আছে। আর চক্রবৃদ্ধি সুদ করলে P × 1 + R/100 পাওয়ার T বা টাইম, ঠিক আছে, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ফর্মুলা লিখে দিয়ে এটা আমি করেছিলাম। তো এবার দেখো 5,000 টাকা 2 বছরে 10% হারে সরল সুদ হচ্ছে 1,000 টাকা 2 বছরে 10% হারে যদি নেওয়া যায়, ঠিক আছে। তো এই সরল সুদটা কত হয়েছে, 1,000 টাকা হয়েছে। আমি বললাম এই সরল সুদটা 1100 টাকা হতে হবে, তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট নিলে, বা এটাকে বললাম যে 1300 টাকা হতে হবে, তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট নিলে এটা 1300 টাকা হবে বলো, ক্যালকুলেশন করতে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তার চাইতে হটিপ অ্যানালাইসিস গোল্ড সিকে গেলাম, ওর ভ্যালু বললাম 1000 নয়, আমার 1300 টাকা দরকার, এত টাকা দরকার। কি চেঞ্জ করবে, মূলধন না বছর না রেট, পার্সেন্টেজ চেঞ্জ করলাম, সবই চেঞ্জ করতে পারো, ঠিক আছে, এটাই চেঞ্জ করলাম। তাহলে কত পার্সেন্ট নিলে, 13% নিলে 1300 টাকা হবে ওই হিসাবে, ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা ক্যান্সেল করলাম, বললাম 13% এটা চেঞ্জ করব না, আমি চেঞ্জ করব অ্যামাউন্টটা, আমি চাইছি 1300 টাকাই চাইছি, কিন্তু অ্যামাউন্টটা চেঞ্জ করব, এটা চেঞ্জ করব। তাহলে কত টাকা অ্যামাউন্টের 2 বছর 10% হারে 1300 টাকা হবে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, অ্যাপ্রক্স এত টাকা যদি নাও, ঠিক আছে, তাহলে 2 বছরে 10% হারে 1300 টাকা তোমাকে সুদ দিতে হবে, বোঝা গেল। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ বেড়ে যাচ্ছে, তুমি চক্রবৃদ্ধি সুদটাকেও করতে পারো, যে আমি চক্রবৃদ্ধি সুদের সুদ ধরে, সেক্ষেত্রে একটু জটিল হবে আরও বেশি, তাহলে সেইটা তুমি ইউজ করতে পারো এই গোল্ড সিকে। তাহলে এইগুলো আমাদের কাজে লাগবে গোল্ড সিকে, যে আমি জাস্ট টেস্ট করে দেখে দিলাম কত টাকা দিলে তার টার্গেটটা কত হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ইউজ করতে পারি, তবে গোল্ড সিক যে সেলে করবে সেই সেলে যেন ফর্মুলা ইউজ করা থাকে, সিম্পল লেখা থাকলে হবে না। ওকে, এখানে লিখে দিয়েছি মনে হয়, দেখি গোল্ড সিক ক্লিক, টার্গেট সেলে ক্লিক করবে, হটিপ অ্যানালাইসিসে যাবে, তারপরে কোথায় গিয়ে ক্লিক করবে, গোল্ড সিক ক্লিক করলে এই তিনটে এরকম একটা উইন্ডো আসবে, তিনটে ঘর থাকে, একটা সেট সেলের ঘর থাকে যেটা টার্গেট সেল অ্যাড্রেসটা এখানে বসানো থাকে, সিলেক্ট করা থাকলে হয়ে যাবে। ওর ভ্যালু কত হবে সেটা এখানে তোমাকে বসাতে হবে, ঠিক আছে, কত করতে চাইছো টার্গেটটা, এবং কে চেঞ্জ হবে সেই সেল অ্যাড্রেসটা বসাতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, একটা সেল অ্যাড্রেসকে তুমি চেঞ্জ করতে পারবা, ঠিক আছে, একসাথে দুটোকে চেঞ্জ করতে পারবা না। অ্যাপ্লাই ইন মার্কশিট অ্যান্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন শিটেও তুমি অ্যাপ্লাই করে দেখো এটাকে, ঠিক আছে, ওকে। আর ওই যে সেলে করবে সেই সেলটা যেন ফর্মুলা ইউজ করা থাকে, এইটা। গোল্ড সিকের পর আমরা সাব টোটালটা দেখিয়েছি, সাব টোটালটা একটা ইম্পর্টেন্ট অপশান, ডেটার মধ্যে থেকে সাব টোটালটা খুব একটা ইম্পর্টেন্ট অপশান, তো এই সাব টোটালটা খুব কাজে লাগে, ঠিক আছে। সাব টোটাল
গোলসিক এইখানে যায়, গোলসিকের পর এইখানে আছে আমাদের সাব টোটাল, ঠিক আছে। এই সাব টোটাল গোলসিক এগুলো অতটা দরকার পড়ে না, এটা খুব কাজে লাগে, ঠিক আছে। ম্যাক্সিমাম যেগুলো কাজে লাগে সেগুলো বলে দিই তোমাদের। এরপরে আছে সাব টোটাল, এইটা, ঠিক আছে। সাব টোটালটা কাজে লাগে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ টোটাল তোমাকে দেখাবে। সাবজেক্ট ওয়াইজ টোটাল বলতে তুমি একটা সিট করেছো, এক্সেলের সিট, সেখানে ধরো না বিভিন্ন ধরনের ডেটা তুমি নিচ্ছ, কোনো স্টুডেন্টের নাম, তার কোর্স এবং সে ক টাকা ফিস দিল, তাহলে অমুক স্টুডেন্ট সিআইটি এত টাকা ফিস দিল, অমুক স্টুডেন্ট ডিআইটি এত টাকা ফিস দিল, আবার সিআইটি এত টাকা ফিস দিল, আবার ডিআইটিএ ফিস দিল, আবার সিআইটিএ ফিস দিল, আবার সিডিডিপি ফিস দিল, এরকমভাবে তুমি পরপর এন্ট্রি করে যাচ্ছ কে কবে কত টাকা দিচ্ছে। হঠাৎ করে বলা হলো মোট সিআইটি এর কালেকশন কত, ডিআইটি এর কালেকশন কত, সেই কালেকশনটা তোমাকে দেখাতে বললো। গ্রুপ ওয়াইজ সাব টোটালের কাজ হচ্ছে সাবজেক্ট ওয়াইজ বা গ্রুপ ওয়াইজ ইনফরমেশান দেখানো। কী লেখা আছে, দিস অপশান ইজ ইউজ টু ডিসপ্লে গ্রুপ ওয়াইজ ইনফরমেশান আর টোটালও দেখাতে পারে বা ইনফরমেশানটাকেও শো করতে পারে। বিফোর ইউজ সাব টোটাল উই মাস্ট সর্ট দ্য ডেটা, সাব টোটাল করার আগে সর্টিং করে নিতে হবে, নাহলে হবে না, ঠিক আছে। তাহলে সাব টোটালটা আগে আমি বুঝি ভালো করে সাব টোটাল কোথায় কোথায় অ্যাপ্লাই করব বা কীভাবে অ্যাপ্লাই করব। আমি এখানে কোনো একটা জায়গা দেখে নিই সাব টোটাল অ্যাপ্লাই করার মতন। আচ্ছা এখানে অ্যাপ্লাই করি, দেখো এটাতে। আচ্ছা দেখো, যখনই তুমি তোমার সিলেক্টেড অংশটাকে টেবিলে কনভার্ট করে নেবে তখন কিছু কিছু সমস্যা আসতে পারে। সো সেটা যাতে টেবিল এখানে না থাকে সেটার জন্য এটার উপর রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করলে দেখবে টেবিল বলে একটা অপশান পাবে, ঠিক আছে। এই টেবিলের মধ্যে থেকে কনভার্ট টু রেঞ্জে ক্লিক করে নেবে, দিয়ে এটাকে ইয়েস করবে, তাহলে এটা টেবিল থেকে জেনারেল রেঞ্জে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোনো সমস্যা আসবে না। টেবিলে কনভার্ট করার প্রয়োজনীয়তাও যেমন আছে, কোনো কোনো সময় আমাদেরকে নর্মাল রেঞ্জে কাজও করতে হয়। তো ভেবে নাও এরকম একটা সিট তুমি কোনো একটা জায়গায় কাজ করছো, এটা হ্যাপাজেলি সাজানো ছিল আমাদের, এটাকে শর্টিং করার ফলে এরকম এসছে। সাপোজ ধরে নাও এটাকে শর্ট করে নিই, সিলেক্ট করলাম, ডাটাতে গিয়ে শর্টে ক্লিক করলাম, ওকে, এবং এটাকে আমাদের ইয়ার ওয়াইজ শর্ট করে নিই, ইয়ার ওয়াইজ শর্ট করে নিলাম। তাহলে 2020 সালে তোমার ধরে নাও আকাই এত টাকার বিক্রি হয়েছে, 2020 সালে বিপিএল এত টাকার বিক্রি হয়েছে, আবার বিপিএল এত টাকার বিক্রি হয়েছে, সনি এত টাকার বিক্রি হয়েছে। এইভাবে তুমি সাল দিয়ে বা স্পেসিফিক ডেট দিয়ে কোন প্রোডাক্ট কত টাকার বিক্রি হয়েছে তুমি এন্ট্রি করছো। তোমার কাছে একটা সিট আছে যেখানে তুমি এন্ট্রি করছো। তোমাকে বলা হলো আমার আকাই মোট কত টাকার বিক্রি হয়েছে, বা বিপিএল কত টাকার বিক্রি হয়েছে, বা সনি কত টাকার বিক্রি হয়েছে, এই প্রোডাক্টগুলো আমাকে দেখাও, প্রোডাক্ট ওয়াইজ মোট কত টাকার বিক্রি হয়েছে, সেই টোটালটা আমার দরকার। তোমাকে তো খাতা নিয়ে বসতে গেলে আঁকা একটা, দুটো, তিনটে খুঁজতে হবে কত টাকার বিক্রি হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে তুমি পুরো টেবিলটাকে সিলেক্ট করে নেবে প্রথমে, ঠিক আছে। সিলেক্ট করে নিয়ে আগেই কী করে নেবে, শর্ট করে নেবে। যে প্রোডাক্ট ওয়াইজ বলো বা সাল ওয়াইজ যেটাই বলুক না কেন, সেই ওয়াইজ তোমাকে শর্ট করতে হবে। আমি বলেছি যেহেতু প্রোডাক্ট ওয়াইজ আমাকে টোটালটা দেখাও, তাই তোমাকে প্রোডাক্ট ওয়াইজ শর্টিং করতে হবে। তাহলে শর্টিংয়ে যাবে, শর্টিংয়ে ক্লিক করার পর এইখানে চুজ করবে প্রোডাক্ট নেম, এ টু জেড বা জেড টু এ হোক বা মানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যাই হোক, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। যখনই প্রোডাক্ট ওয়াইজ করবে প্রোডাক্টটা একই জায়গায় চলে আসবে, দেখো আকাইগুলো পরপর চলে আসবে, বিপিএলগুলো পরপর চলে আসবে, ওকে ওকে করো। এই দেখো শর্ট হয়ে গেল, এক জায়গাতে চলে এলো। এবার এদের টোটালটা দেখতে চাইছি, তখন আমাকে সাব টোটালে যেতে হবে। সিলেক্টেড থাকুক, সাব টোটালে চলে যাও। এই যে উইন্ডোটা দেখছো এটা ভালো করে ফলো করবে। তোমাকে ইয়ার ওয়াইজ চেয়েছে না প্রোডাক্ট ওয়াইজ চেয়েছে, প্রোডাক্ট ওয়াইজ, তাহলে এখানে প্রথমেই প্রোডাক্ট নেমটা চুজ করবে যে প্রোডাক্ট ওয়াইজ রেঞ্জ দরকার। দ্বিতীয় নাম্বার যোগ হবে, যোগই তো দেখতে চাইছো, সাম, টোটালটা দেখতে চাইছি, তাহলে ফাংশানটা ইউজ করবো আমরা কি, সাম। সাম ছাড়াও আরও আছে কাউন্ট, কাউন্ট যদি ইউজ করো বিপিএল কটা বিক্রি হয়েছে, আকাই কটা বিক্রি হয়েছে, কাউন্টটা বলে দেবে, সংখ্যা বলে দেবে, ওকে। তাহলে আমি সামটাই দরকার, এবং সামটা হবে কার, সেলস অ্যামাউন্টে সাম হবে। তাই এখানে চুজ করে নেবে সেলস অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। যদি দেখালো ভুল করে তোমার এটাতে ঠিক থাকে তাহলে কিন্তু এর সাম করতে পারবে না, নামের তো আর যোগ হয় না, তাই না। তাহলে এইটা সেলস অ্যামাউন্ট যেন থাকে। এই তিনটে জিনিস তোমাকে চুজ করতে হবে, আর কিছু না। এটা ভালো করে ফলো করে নেবে যে ঠিকঠাক করলাম কিনা, দিয়ে ওকে করো। তাহলে এবার দেখে নাও আকাই টোটাল কত টাকার বিক্রি হয়েছে, 29,394 টাকার। বিপিএল বিক্রি হয়েছে 36,000 টাকার,
এবং সনে বিক্রি হয়েছে 16,000 এটা এত টাকার। টোটাল গ্র্যান্ড টোটাল কত টাকার বিক্রি হয়েছে, এত টাকার মাল বিক্রি হয়েছে। এইগুলোকে মাইনাস সাইনে ক্লিক করে এখানে তুমি শুধু ওই টোটালগুলোকেই রাখতে পারো যেটা তুমি দেখতে পাচ্ছ। তোমার বস বলল, তুমি বললে স্যার এই হচ্ছে রেজাল্ট, দেখুন কতক্ষণ লাগলো এক্সেলে করা থাকলে। এটা একদিনের দেখাচ্ছি, একদিনের জায়গায় 2 মাসের 3 মাসের প্রচুর থাকতে পারে, হাজার হাজার থাকতে পারে, সারা বছরের থাকতে পারে। সেই রিপোর্ট তুমি একবারে দিয়ে দিতে পারবা। যারা এন্ট্রি করছে তারা তো এইভাবে এন্ট্রি করে যাচ্ছে, ঠিক আছে। আবার তুমি এটাকে এক্সপ্যান্ড করে নাও, চলে আসবে ডিটেলসটা দেখতে চাইলে, ঠিক আছে। এবং এটাকে সাব টোটালে গিয়ে সিলেক্ট ওকে করো। সাব টোটালে গিয়ে সিলেক্ট করে নেবে অবশ্যই, সিলেক্ট না করলে কি হবে আমার রেঞ্জটা বুঝতে পারবে না, ঠিক আছে। সিলেক্ট করে নাও, সাব টোটালে যাও, এখানটাকে কি করবে রিমুভ, তাহলে আগের অবস্থায় ফেরত এলো। এইটাই যদি সাল ওয়াইজ বলতো কোন সালে কত টাকার মাল বিক্রি হয়েছে, আমার দেখি কোন সালে মানে বিক্রির পরিমাণটা কেমন ছিল, তখন তোমাকে আবার শর্টিং করতে হবে। কিন্তু সালগুলো তো এক জায়গায় নেই, আছে কি নেই, শর্টিং করবে প্রোডাক্ট নেমের জায়গায় ইয়ার যা আছে তাই থাক, ওকে করে দাও। দেখো 2020গুলো একসাথে চলে এলো, 21গুলো একসাথে চলে এলো, এইভাবে চলে এলো সাল। এবার সাব টোটালে যাবে, এবার উপরে কি চুজ করবো আমরা, ইয়ার, প্রোডাক্ট নেম, সাম, ঠিকই আছে, ওকে। 2020 সালের টোটাল হচ্ছে 29,000 টাকা বিক্রি হয়েছে, 21 সালে বিক্রি হয়েছে এত টাকার, ঠিক আছে। আর 22 সালে বিক্রি হয়েছে এইটা। গ্র্যান্ড টোটাল কই, গ্র্যান্ড টোটাল সেই নিচে দিয়ে দিয়েছে, ঠিক আছে। মোট এত টাকার বিক্রি হয়েছে, ঠিক আছে। গ্র্যান্ড টোটাল তো একই থাকবে যতটা বিক্রি হয়েছে। তাহলে এইটাই আমরা সাব টোটালে গিয়ে কি করে দেবো, আবার এটাকে রিমুভ করে দেবো। তাহলে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে সাব টোটালে যাব, রিমুভ অল, আগের অবস্থায় আমরা ফেরত চলে আসবো, ঠিক আছে। এই জিনিস আরও কিছু করা যায়, ধরে নাও কিসে করব দেখাই, ইন্টারেস্ট ক্যালকুলেশনের উপর নয়, ডে নেম, মড, সামিফ, sheet 1, sheet 2 form, এইখানে দেখো এইরকম সিট তোমার এন্ট্রি করা আছে। সেলস পার্সনের নাম, ঠিক আছে, কি প্রোডাক্ট, কত টাকার, কোন ডেটে এবং কোথায় বিক্রি করেছে, অ্যাড্রেসটা দেওয়া আছে। এইরকমভাবে এরকমভাবে দেওয়া আছে। তো আমরা আশা করি একবার সেলস পার্সন অনুযায়ী মনে হয় করেছি, যে কারণে সেলস পার্সনের নামগুলো শর্টিং হয়ে আছে, ঠিক আছে। তো এটা উল্টোপাল্টা করে তোমার বিক্রি হচ্ছে সিপিইউ, বিক্রি হচ্ছে কিবোর্ড, প্রিন্টার, র্যাম, ইউপিএস, এরকম অনেক রকমের প্রোডাক্ট বিক্রি হচ্ছে। কাঁদিতেও বিক্রি হচ্ছে, লালগোলাতে বিক্রি হচ্ছে, বহরমপুরেও বিক্রি হচ্ছে, তাই না, আবার লালগোলায় বিক্রি হচ্ছে। এবার বললাম কোন এলাকায় আমার কেমন সেল হয়েছে সেটা দেখাও আমাকে, কোন এলাকায় কেমন সেল হয়েছে সেই ডিটেলসটা দরকার। তাহলে প্রথমেই তোমাকে কি করতে হবে, সবটাই সিলেক্ট করে শর্টিং করতে হবে। শর্টে যাবে, এখানে অ্যাড্রেস ওয়াইজ শর্টিং করবে, অ্যাড্রেস ওয়াইজ শর্টিং করবে, অ্যাড্রেসগুলো এক ধারে চলে এলো। এবার সাব টোটালে যাবে, দিয়ে এখানে চুজ করব কি আমরা, অ্যাড্রেস, যে গ্রুপ ওয়াইজ করবে সেটাকে প্রথমে চুজ করবে। কাউন্ট না কি করবে, সাম, সাম করবে। কিসের সাম করব আমরা, সামটা কিসের হবে, অ্যাড্রেসের না সেলস অ্যামাউন্টের, সেলস অ্যামাউন্টে সাম হবে, তাই না, কারণ যোগ তো করবে সেটারই, এটা যোগ করে দেখাবে, ওকে করো। তাহলে একটু উল্টো পেছন ধারে আসবে, কারণ এটা এদিকে আছে বলে এদিকে আসবে। টোটাল বিক্রি হয়েছে বহরমপুর, এটা মাইনাস করে নাও, তাহলে ভালো করে বুঝতে পারবে, এটা মাইনাস মাইনাস মাইনাস, ঠিক আছে। যতগুলো অ্যাড্রেস আছে আমি মাইনাস করে নাও। কোন এলাকায় সেল বেশি আমার, লালগোলাতে সেল বেশি, দেখো 96,000 টাকা, লালগোলাতে সব থেকে বেশি সেল হচ্ছে 96,000 টাকা। সব থেকে কম হচ্ছে কাঁদিতে, তারপরে ভগবানগড়া, তারপর হচ্ছে বহরমপুর,
ঠিক আছে, টোটাল সেল হয়েছে এত টাকা। হ্যাঁ, কাঁদির ব্যবসাটা উঠিয়ে দিতে হবে, কাঁদিতে সেলটা ভালো হচ্ছে না, বা ওখানে ভালো লঞ্চ করতে হবে, ঠিক আছে, সেলসম্যান লঞ্চ করতে হবে। তাহলে এইভাবে আমরা গ্রুপ ওয়াইজ টোটালটা বার করে নিতে পারবো। আবার আমি সাব টোটালে গিয়ে সেটা কি করে দিতে পারি, রিমুভ। এটা বললাম। তাহলে তোমার সিপিইউ এখানেও বিক্রি হয়েছে, এখানেও বিক্রি হয়েছে, প্রিন্টারও বিক্রি হয়েছে। এবার আমি তোমার বললাম আচ্ছা মোট সিপিইউ কটা, র্যাম কটা, প্রিন্টার কটা, সংখ্যায় বার করো আমাকে কতগুলো বিক্রি হয়েছে। কত টাকার বলতেও পারি, আবার সংখ্যাটাও বলতে পারি, কাউন্ট করতে হবে। এক্ষেত্রে কি করব, সেম জিনিস, আগে আমাকে শর্ট করতে হবে, সিলেক্ট করে নেবে, শর্ট করে নেবে প্রোডাক্ট ওয়াইজ, তাই তো, প্রোডাক্ট ওয়াইজ এ টু জেড। ওকে, সিপিইউগুলো সব একধারে চলে এলো। সাব টোটালে যাব, এখানে আমার প্রোডাক্ট নেম চুজ করব, সামের জায়গায় কাউন্ট চুজ করব। কাকে কাউন্ট করবে বলো তো, প্রোডাক্ট নেমটাকে আবার কাউন্ট করবে, ঠিক আছে, যে কতগুলো বিক্রি হয়েছে। ওকে, তাহলে সিপিইউ বিক্রি হয়েছে 6টা, কিবোর্ড 6টা, মাউস 2টো, প্রিন্টার 6টা, র্যাম 8টা, ইউপিএস 2টো, টোটাল 30টা প্রোডাক্ট আছে। কোন প্রোডাক্ট কতগুলো বিক্রি হয়েছে। কতক্ষণ লাগলো করতে, বেশিক্ষণ লাগবে না যদি সিস্টেম জানা থাকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সাব টোটাল, ডিসপ্লে গ্রুপ ওয়াইজ ইনফরমেশন। তুমি একটা সিটে ইনপুট করছো, ক্লাস 1-এর বাচ্চা, ক্লাস 2-এর বাচ্চা কতগুলো আছে পরপর এন্ট্রি করছো, কোন ক্লাসে কতগুলো বাচ্চা আছে বার করতে হবে, তখন তুমি কাউন্ট ফাংশন করে সাব টোটাল বার করে নিতে পারো। আমার এখানে যদি আমি একটা আর সিট আছে কিনা দেখি, এখানে হচ্ছে এদিকে পরের সিটটা, এই সিটটাতে কি আছে, আচ্ছা আমি এখানে কিছু জিনিস আছে, এটাকে আমি রিমুভ করে দিই, হাইড করে দিই। টিচার স্যালারির কিছু জিনিস আছে, এটাকে হাইড করে দিলাম। ওকে, ভেবে নাও এইটা আমি শিক্ষকের নাম দেখতে পাচ্ছি এবং তার ডেজিগনেশন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ, স্কুলও দেখতে পাচ্ছ, কোন স্কুলের কি নাম এবং তার ডেজিগনেশন দেখতে পাচ্ছ। এটি আছে, এইচটিও আছে। তো এবার আমাকে বার করে দেখাও দেখি কতগুলো এটি আছে আর কতগুলো এইচটি আছে। স্কুল ওয়াইজ করব না আমি টোটাল ওয়াইজ করব, ঠিক আছে। তাহলে সিলেক্ট করলাম, দিয়ে শর্টে গেলাম, ডেজিগনেশন ওয়াইজ এ টু জেড সাজিয়ে নেব, ঠিক আছে। সাব টোটালে গেলাম, দিয়ে ডেজিগনেশনেরই থাক, কাউন্ট করুক। ওকে, তাহলে এটি কতগুলো আছে সব তলায় গিয়ে আমাকে দেখাবে, কিন্তু এখানে এটি কতগুলো আছে, ঠিক আছে, যেহেতু এটি যতগুলো আছে তত। এটি টোটাল কতগুলো আছে, 182টা এটি আছে। আর এইচটি কতগুলো আছে, 38টা। তাহলে 182 এবং 38 টোটাল হচ্ছে 220টা টিচার আছে। তার মধ্যে এইটি হচ্ছে 182, 38টা আছে হেড টিচার। আমার স্কুল তো আছে 59, লালগোলা সার্কেলের টিচার, ঠিক আছে, 59 স্কুল আছে, মানে প্রাইমারি স্কুল আছে 59টা। তাহলে হেড টিচার আছে মাত্র 38টা। তাহলে হিসাব পেয়ে গেলাম কতটা স্কুলে হেড টিচার নাই, কোন স্কুলে নাই সেটা তখন পরে দেখছি, আমি হিসাবটা পেয়ে গেলাম। ওকে, এটাকে আমি সাব টোটালে গিয়ে রিমুভ অল করলাম, তাহলে এটা একটা পেয়ে গেলে। এবার তোমাকে আমি আবার বললাম স্কুল ওয়াইজ কটা করে শিক্ষক আছে আমাকে বার করে দেখাও। এখানে বড় দেখি কোন স্কুলে কটা। আমি প্রথমে 1 নাম্বার নতুন দেওয়ার স্কুল, কতগুলো স্কুল টিচার দেখতে পাচ্ছি, কটা দেখতে পাচ্ছ, বড় দেখে 1 নাম্বার নতুন দেওয়ার কটা টিচার আছে। এখানে আবার উল্টো পাল্টা হয়ে গেছে। কেন উল্টো পাল্টা হয়েছে, যে আমি এটি শর্টিং করেছিলাম, তাহলে আবার শর্টিংটা ঠিক করে নিই, স্কুল ওয়াইজ শর্টিং করে নিই, তাই না, তাহলে বুঝতে পারবো। এবার দেখো 1 নাম্বার কতগুলো টিচার দেখতে পাচ্ছি, 1 2 3টে দেখতে পাচ্ছি। 2 নম্বরে 1 2 3 4 4টে দেখতে পাচ্ছি। আমার সংখ্যাটা দরকার, কোন স্কুলে কতগুলো শিক্ষক আছে। তাহলে তোমাকে শর্টিং করে নেবে, এখানে শর্টিং করে নাও। প্রথমত শর্ট তো করেই নিয়েছি স্কুল ওয়াইজ, তাহলে ডাইরেক্টলি সাব টোটালে চলে গেলাম, দিয়ে এখানে বললাম কি দরকার আমার, স্কুল ওয়াইজ নেম অফ দ্য স্কুল কাউন্ট হবে। কাকে কাউন্ট করবো বলো, নেম অফ দ্য স্কুলকেই কাউন্ট করবে, যে কতজন করে স্কুল আছে, শিক্ষক আছে। তাহলে তো পেয়ে গেলাম কতজন করে এখানে আছে, দিয়ে ওকে করলাম। তাহলে এখানে আমাকে দেখাক যে কোন স্কুলে কতজন শিক্ষক আছে। প্রথমে চলে যাও, দেখা যাচ্ছে 1 নাম্বার নতুন দেওয়ার, এটা যদি বড় করো তাহলে দেখতে হবে 1 নাম্বার নতুন দেওয়ারে কতজন পাচ্ছি আমরা, 3 জন। এটা ছোটই করে নিই, অসুবিধা নেই। তারপর এটাতে
5 জন। 3 নম্বরে কতজন আছে? 10 জন। দেখুন 10 জনই আছে এখানে গণ। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তাহলে এইভাবে সংখ্যাগুলো কাউন্ট করে নিতে পারছি কোন স্কুলে কতজন আছে। বুঝতে পারছো? আচ্ছা, এইটা সাব টোটালের সাহায্যে আমরা করতে পারি। ওকে, তাহলে সাব টোটালে গিয়ে এটাকে আমি রিমুভ, এই যা এটা রিমুভ এভাবে করলে হবে না, আমাকে কি করতে হবে, পুরোটাই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে সাব টোটালে গিয়ে আমাকে এখান থেকে রিমুভ অল করলে আবার নর্মাল অবস্থায় আমরা ফেরত চলে আসবো। ক্লিয়ার? দিলি তাহলে কোন স্কুলে কতজন শিক্ষক এগুলো আমরা সহজেই বার করে নিতে পারবো। ঠিক আছে, এই সাব টোটালটা 1 নাম্বার কাজে লাগে। এর থেকেও ভালো, আরও ভালোভাবে কাজে হয় পিভট টেবিল, যেটা ইনসার্টে ছিল। আমি বলেছিলাম এই পিভট টেবিলটা তোমাদের পরে দেখাবো, বলেছিলাম সেটা এবার দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা ছিলাম কোথায়, হোমে গিয়ে ডাটার মধ্যে, ডাটার মধ্যে সাব টোটালে ছিলাম। ঠিক আছে, এই ক্লাসটা এই পর্যন্ত আমি স্টপ করে দিই।